এরপর দেখো লেখচিত্রের যে 3 নম্বরে যে প্রশ্নগুলো হয় সেগুলো তোমাদের আগে দেখিয়ে দিয়েছিলাম। আবারও তোমাদের দুটো অঙ্ক আজকে দেখাবো, সেগুলো একটু ভালো করে তৈরি করে রাখবে। আর বাকি যে অঙ্কগুলো থাকবে গ্রাফ পেপারে যেগুলো বসাতে হয়ে রৈখিক সমীকরণ, রৈখিক লেখচিত্র না রৈখিক লেখচিত্র নয়, এটাকে তোমাকে লিখতে হবে। এগুলো তোমাদের আগেও দেখিয়েছি, আবারও তোমাদের আজকে দুটো দেখাবো। যেমন ধরো তোমাদের 9-এর অঙ্কটা এবং 10-এর অঙ্কটা, এই দুটো দেখাবো। তো এই দুটো অঙ্কর করার আগে আমাকে জানতে হবে লেখচিত্র জিনিসটা কি। দেখো আমরা কি করি, এরকম একটা অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এরকমভাবে আমাকে গ্রাফ পেপারে টেনে নিতে হবে। এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে। এই অক্ষগুলো টেনে নেবে, তীর চিহ্ন দেবে, ঠিক আছে। যে এই তলটার উপর যেগুলো আমরা বিন্দুগুলো বসিয়ে দিয়ে এখানে বিন্দু, এখানে বিন্দু, এখানে বিন্দু, এখানে বিন্দু, এখানে বিন্দু, এরকমভাবে আছে। তো বিন্দুগুলো যখন আমরা যোগ করি, এরকমভাবে যোগ করি, এটা যোগ করলাম একটা, ধরো এরকমভাবে যোগ করলাম, দিয়ে এই দিকে আবার যোগ করলাম, এই দিকে আবার যোগ করছি, বিন্দুগুলো যোগ করছি, যোগ করে দেখো একটা চিত্র পেয়ে যাচ্ছি। এই চিত্রটা কি বলা হচ্ছে? লেখচিত্র। অর্থাৎ ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করে যে চিত্রটা পাবো সেটাকে বলা হবে লেখচিত্র, ঠিক আছে। এই লেখচিত্র দু রকমের আছে, একটা হচ্ছে রৈখিক আর একটা হচ্ছে রৈখিক নয়। কিভাবে বুঝবো রৈখিক লেখচিত্র আর কিভাবে বুঝবো রৈখিক নয় লেখচিত্র? ধরো বিন্দুগুলো আমরা বসিয়ে দিচ্ছি, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এরকম বিন্দু দিয়ে একটা সরলরেখার মধ্যে, স্কেলের সাহায্যে একটা সরলরেখার মধ্যে বিন্দুগুলোকে আমরা রাখতে পারছি, ঠিক আছে। একটা সরলরেখার মধ্যে এই বিন্দুগুলো একই সরলরেখার মধ্যে আসছে বা অবস্থিত, তখন এই সরলরেখাটাকে বলা হবে, এই চিত্রটাকে বলা হবে রৈখিক লেখচিত্র। বুঝতে পেরেছ? অনেক সময় শর্ট প্রশ্ন দেওয়া থাকে যে লেখচিত্র কাকে বলে, অর্থাৎ গ্রাফ পেপারে বিন্দুগুলো স্থাপন করার পরে যে চিত্রটা পায় সেটাকেই বলা হচ্ছে লেখচিত্র। তাহলে এটাও একটা লেখচিত্র, ঠিক আছে। আবার ধরো বলেছে রৈখিক লেখচিত্র কাকে বলে, তখন আমাকে বলতে হবে গ্রাফ পেপারে বিন্দুগুলো স্থাপন করার পরে যে সরলরেখাটা পাচ্ছি, দেখো একটা বিন্দুগুলো স্থাপন করেছি দিয়ে সেগুলো একটা সরলরেখার মধ্যে পাচ্ছি, তখন সেটাকে বলবো কি? রৈখিক লেখচিত্র, ঠিক আছে। বুঝতে পেরেছো? আর ধরো তিনটে বিন্দু এরকম ভাবে, চারটে বিন্দু আছে, দিয়ে একটা বিন্দু এরকম ভাবে গিয়েছে, তখন একটা সরলরেখার মধ্যে এই চারটে বিন্দু কিন্তু অবস্থান হচ্ছে না। যখন হচ্ছে না, এরকম ভাবে হয়ে যাচ্ছে, বিন্দুগুলো এইরকম ভাবে অবস্থান হচ্ছে, চারটে বিন্দু যোগ করছি তখন একটা সরলরেখার মধ্যে আসছে না, তখন সেটাকে বলবো রৈখিক নয় এরকম লেখচিত্র। অর্থাৎ এই লেখচিত্রটি তখন রৈখিক নয়। যদি ধরো বিন্দুটা এইরকম ভাবে থাকে তাহলে একটা সরলরেখার মধ্যে পড়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো, তখন এই চারটে বিন্দু তখন আমরা কি বলবো? এটা একটা সরলরেখার মধ্যে আসছে, অর্থাৎ সেটা রৈখিক লেখচিত্র। বুঝতে পেরেছ? এখন এই বিন্দুগুলো তো স্যার স্থানাঙ্ক থাকলে তবেই তো বসাতে পারবো, তাহলে এখানে তো স্যার সেরকম ভাবে স্থানাঙ্ক বলেনি, একটা ছক দিয়েছে, সেখানে বলেছে বইয়ের সংখ্যা, বইয়ের সংখ্যা আর বইয়ের দাম, বইয়ের দাম, বইয়ের দামটা টাকাতে দেওয়া আছে, ঠিক আছে। দামগুলো কিরম দেওয়া আছে দেখো, দেওয়া আছে দেখবে দুটো বইয়ের দাম 50 টাকা, তিনটে বইয়ের দাম 75 টাকা, পাঁচটার দাম 125 টাকা, আর আটটার দাম 200 টাকা। এইটা তোমাকে দেওয়া আছে। এখান থেকে তোমাকে কি করতে হবে? এই ছক থেকে তোমাকে এই একটা কি করতে হবে?
লেখচিত্র অঙ্কন করতে হবে এবং সেই লেখচিত্রটি রৈখিক কিনা সেটা আমাকে দেখাতে হবে। তাহলে এই বিন্দুগুলো যদি এখানে বসাতে পারি তাহলেই আমরা কি করতে পারবো, যে সেটা রৈখিক না রৈখিক নয় সেটা আমরা বুঝতে পারবো। স্যার বিন্দু বসাতে গেলে তো স্যার এক্স এর স্থানাঙ্ক আর ওয়াই এর স্থানাঙ্ক জানা দরকার। তো এক্স এর স্থানাঙ্ক আর ওয়াই এর স্থানাঙ্ক এখানে কোথায় আছে? এক্স এর স্থানাঙ্ক এবং ওয়াই এর স্থানাঙ্ক এই জায়গাতেই আছে। এই বইয়ের সংখ্যাটাকে আমরা যদি এক্স এর স্থানাঙ্ক মনে করি আর বইয়ের দামটাকে যদি ওয়াই এর স্থানাঙ্ক মনে করি, তাহলে আমাদের বিন্দুর স্থানাঙ্কটা 250 হবে। বিন্দুর স্থানাঙ্কটা 250 হবে। তারপরে 375 হবে, ঠিক আছে। তারপরেটা 5 125 হবে। তারপরটা দেখো 8 200 হবে। এটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, এটা হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক। এগুলো এক্স এর, প্রথমটা এক্স এর, দ্বিতীয়টা ওয়াই এর স্থানাঙ্ক। তাহলেই আমরা এখানে বিন্দুগুলো বসাতে পারবো এবং বসাতে পারার সঙ্গে সঙ্গে বিন্দুগুলোকে আমরা যৌগ করতে পারবো। যদি একটা সরলরেখায় আনতে পারি তাহলে রৈখিক, আর যদি একটা সরলরেখার মধ্যে বিন্দুগুলো না আসে তাহলে রৈখিক নয়। এখানে বসাতে যাওয়ার সময় একটা সমস্যা দেখতে পাবে যে স্যার এই 200 বিন্দু গুনে গুনে কিভাবে বার করব। আমরা তো জানি এক ঘর সমান এক একক, তাহলে আমি 200 বিন্দুটা গুনতে গুনতে তো আমার তো অনেকক্ষণ সময় লাগবে। তাহলে স্যার এইগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব যে উপরে কিভাবে ধরবো, তাই না? আর উপরের দিকে দেখো এক্স এর স্থানাঙ্কগুলো আছে, এক্স এর স্থানাঙ্কগুলো দেখো খুব ছোট ছোট আছে। তাহলে এইদিকে ছোট ছোট আছে মানে হচ্ছে এক ঘর মানে একটা বই, এক ঘর যাবে মানে একটা বই। আর কিন্তু বইয়ের দামটা দেখো অনেক বেশি বেশি করে আছে, অনেক বেশি বেশি করে আছে। তখন তো স্যার আমার তো অসুবিধা হচ্ছে, এইগুলো তো বসাতে গেলে অসুবিধা হবে। তখন তুমি এইগুলো এই পাশে একটু ভাগ করে নেবে। এই দুটো বইয়ের দাম যদি 50 টাকা হয়, দুটো বইয়ের দাম যদি 50 টাকা হয়, তাহলে একটা বইয়ের দাম কত? একটা বইয়ের দাম নিশ্চয়ই 25 টাকা, তাই তো? একটা বইয়ের দাম 25 টাকা হবে, ঠিক আছে। তাহলে এইদিকে এক ঘর, এই যে আমরা এক্স অক্ষ বরাবর নিচ্ছি, এগুলো এক ঘর, এক ঘর সমান একটা বই। এক ঘর যাবে মানে একটা বই, দু ঘর যাবে মানে দুটো বই, 5 ঘর যাবে মানে 5টা বই। আর উপর দিকেও দেখবে ছোট ছোট বর্গক্ষেত্রে এক ঘর দু ঘর করে এরকম ভাবে তো আছে। উপর দিকে স্যার তাহলে কত নেব? উপর দিকে কেমন ভাবে নেব? উপর দিকে দেখো একটা বইয়ের দাম, এখান থেকে তুমি মনে মনে হিসাব করে নাও। তাহলে দুটো বইয়ের দাম 50 টাকা, তাহলে একটা বইয়ের দাম 25 টাকা। তাহলে এখানে এক ঘর গেলে 25 টাকা লিখবে। এক ঘর যাওয়া মানে 25, তাহলে দু ঘর 50, 3 ঘর 75, 4 ঘর 100, মানে 25 দিয়ে গুণ করে দিলেই পেয়ে যাবে। 5 ঘর 125, 6 ঘর 150, 7 ঘর 175, 8 ঘর 200, ঠিক আছে। এই এককগুলো দেখো আমরা একটু বাড়িয়ে নিয়েছি, তাতে তুমি কি হবে না এই বিন্দুগুলো খুব সহজেই তাড়াতাড়ি বসাতে পারবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আর এগুলো এক ঘর মানে একটা বই, দু ঘর মানে দুটো বই, 3 ঘর মানে 3টে, 4 ঘর মানে 4টে, 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর, এরকম ভাবে বইয়ের সংখ্যাগুলো আছে। আরো বিন্দু আছে এখানে, এখানেও আরো বিন্দু আছে, তাই তো? এগুলো তুমি দেখে নিলে। তাহলে এখানে লিখতে হবে এক ঘর, তাহলে এক বইয়ের সংখ্যাটা কি অক্ষ বরাবর ধরেছি? এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বইয়ের সংখ্যা, বইয়ের সংখ্যা, ঠিক আছে। আর ওয়াই অক্ষ বরাবর বইয়ের দাম, এগুলো টাকাতে দিয়েছে, দিয়েছে, ঠিক আছে। আরও ধরে নেবে যে এক্স অক্ষের এক ঘর সমান একটি বই, এক্স অক্ষের এক ঘর সমান একটি বই, একটি বই, ঠিক আছে। আর ওয়াই অক্ষের এক ঘর সমান 25 টাকা। দেখো এক ঘর যাওয়া মানে 25 টাকা হচ্ছে বইয়ের দামটা, তাহলে এক ঘর সমান 25 টাকা, বুঝতে পেরেছো? এটা এরকম ভাবে তোমরা দেখে নেবে। দিয়ে দেখো আমরা এখানে কি করতে পারছি না, বিন্দুগুলো দেখো, এইগুলো তো আমরা বিন্দু, এই একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, অর্থাৎ 4টে বিন্দু। তাহলে 2 50, 2 মানে এক্স এর মান 2 ধরে নাও, এটা 2। আর 50 ওয়াই এর দিকে, তার মানে উপরে দেখে দেখো এই এক ঘর মানে 25, দু ঘর মানে 50, তাহলে এইটা এই বিন্দুটা হয়েছে। তারপর দেখো 3 75 আছে, তাহলে 3 ঘর যাবে এখানে, আর 75 মানে উপরের দিকেও দেখো 3 ঘর যাবে, ঠিক আছে। তাহলে এটা হলো 2 50, বিন্দুগুলো লিখে দেবে, এটা হবে 3 75, ঠিক আছে। তারপর দেখো
5 125, 5 ঘর এইখানে, এর থেকে আবার উপর দিকে যাবে, দেখো উপর দিকে 5 ঘর গেলেই 125 পেয়ে যাবে, 5 ঘর গেলে 125 পেয়ে যাবে, বুঝতে পেরেছি? তাহলে এটা হবে 5 125। এরপর দেখো 8 200 আছে, 8 ঘর যাও, 8 ঘর, আর উপর দিকেও দেখবে 8 ঘর যাবে এই রকম জায়গায়, ঠিক আছে? এইটা হবে 8 200। দেখো এগুলো যদি আমরা সরলরেখা দিয়ে যোগ করি, এই বিন্দুগুলো যোগ করি, তাহলে একটা নির্দিষ্ট সরলরেখার মধ্যে, একটা সরলরেখার মধ্যে বিন্দুগুলো পড়ে যাবে, ঠিক আছে? এবং এটা একবারে এর সঙ্গেই যুক্ত করে দেবে, বা যুক্ত না করলেও কোনো অসুবিধা নেই, এখান থেকে যদি যুক্ত করো তাতেও অসুবিধা নেই, এখান থেকে একবারে যুক্ত করে দিলেও হবে, না করলেও হবে, ঠিক আছে? তাহলে একটা সরলরেখার মধ্যে আমরা কি পাচ্ছি, এই বিন্দুগুলোকে পেয়ে যাচ্ছি, একটা সরলরেখার মধ্যে বিন্দুগুলোকে আমরা পেয়ে যাচ্ছি এবং একটা সরলরেখা একটা পাচ্ছি। এটা কি আমরা কি বলতে পারবো, যে লেখচিত্রটি, গ্রাফ পেপারে যে লেখচিত্রটি আমরা পেলাম সেটা কি হবে, রৈখিক। শুধুমাত্র এখানে লিখবে যে লেখচিত্রটি রৈখিক, ঠিক আছে? শুধু এই কটা লিখে শুধু লিখতে হবে লেখচিত্রটি রৈখিক, ঠিক আছে? বুঝতে পেরেছো এটা? বুঝতে পেরেছো এটা? এবার দেখো এরপর এককগুলো যখন ছোট হবে তখন তোমরা কিন্তু এইগুলো তোমরা কম করে নিলেও অসুবিধা নেই, আবার যদি এরকমভাবে হিসাবটাও করো তাতেও কোনো অসুবিধা নেই, এরকমভাবেই করবে, অসুবিধা নেই, ঠিক আছে? এবার দেখো এগুলো আমরা মুছে দিচ্ছি, তবে এটাও মুছে দিলাম, এগুলো সব আমরা মুছে নিলাম। এখন এরপরে আমরা 10-এর অঙ্কটা দেখব। এরপর দেখো 10-এর অঙ্কটা কি বলেছে, সেখানে বলেছে ওভার দেওয়া আছে আর ওভারের শেষে রান সংখ্যা, ওভারের শেষে রান সংখ্যা হয়েছে, এক ওভারে কত রান হয়েছে, 4 রান, ঠিক আছে? 3 ওভারে 12 রান, 3 ওভারে 12 রান, তারপর দিয়ে আছে 5 ওভারে 20 রান, আর 7 ওভারে 24 রান, এইটা দিয়ে আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথমে যেটা লিখতে হবে, এক্স অক্ষ বরাবর কি ধরেছি, এক্স অক্ষ বরাবর কি ধরেছি, ওভার সংখ্যা, এক্স অক্ষ বরাবর ওভার সংখ্যা, ওভার সংখ্যা, আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি ধরবো, ওভার শেষে রান সংখ্যা, ওভার শেষে রান সংখ্যা, ঠিক আছে? এটা লিখবে। এবার এক্স অক্ষের এক ঘর সমান 1 ওভার, এক্স অক্ষের এক ঘর সমান এক ঘর সমান 1 ওভার, 1 ওভার, এক ঘর যাবে 1 ওভার, 2 ঘর যাবে 2 ওভার, 5 ঘর যাবে 5 ওভার, ঠিক আছে? আর ওয়াই অক্ষের এক ঘর সমান কত রান, দেখো এক ঘরে যে রান সেটাই লিখবে, এক ঘরে ক রান আছে, 4 রান, তাহলে এক ঘর সমান 4 রান লিখে দাও, ঠিক আছে? বুঝতে পেরেছো? তোমরা 2 রান 2 তারপর 4 দিয়ে 6, এক ঘর সমান 2 রান ধরেও করতে পারো, এক ঘর সমান 1 রান ধরেও করতে পারো, এগুলো কোনো অসুবিধা নেই। এক ঘর সমান আমি 4 রান ধরছি, কারণ এক ওভারে 4 রান করেছে, এক ঘর সমান 4 রানই ধরে নিয়েছি। তুমি যদি মনে করো এক ঘর সমান 1 রান 2 রান, এটাও ধরতে পারো, 1 রান 2 রানও ধরতে পারো, সেক্ষেত্রে এক ঘর সমান 2 রান যদি হয় তাহলে 2, এটা 4, এটা 6, 8, 10, 12, 14 এরকম হবে, ঠিক আছে? 2 রানই ধরি নাকি, একটা তো শিখলাম এরকম ভাবে 2 রানই ধরি, তাহলে এক ঘর সমান 2 রান, তাহলে 2 ঘর সমান 4 রান, 6 রান, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 এরকম ভাবে রান সংখ্যা।
আমার কততে শেষ আছে দেখো 24-এ শেষ, তাহলে আমি 24 পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে, এইদিকে লিখবে 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে। এখানে দেখো 7 ওভার আছে, তার মানে আর লেখা দরকার নেই। হলো। এবার দেখো আমাকে কি বলেছে, এই বিন্দুটা কত হবে, ওভারটা এক্স অক্ষ বরাবর ধরেছি, তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এক্স এর মান 1 ঘর আর উপর দিকে ওয়াই এর মান 4, তার মানে 1 ঘর মানে 2, 2 ঘর মানে 4। তাহলে এটা হবে কত, 2 1 4, এইটা হচ্ছে বিন্দু 1 4 বিন্দু। ঠিক আছে, তারপর দেখো 3 12, 3 ঘর আর 12, তাহলে 12 দেখো এই জায়গায় আসছে, তাই না? তাহলে 3 এইখানে গুণে লিখবে, এইখানে 12, এটা হবে 3 12 বিন্দু। তারপর দেখো 5 20 আছে, 5 আর 20 এরকম ভাবে 2 4 6 8 10 12 18 19 20, এইখানে এরকম ভাবে আসবে। এটা গুণে দেখবে 10 ঘর যাবে, 10 ঘর মানে 20 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে 5 20। আর একটা আছে 7 24, 7 আর 24 যাবে, 24 যাবে দেখবে এই জায়গায় আসবে, 7 24 বিন্দু। ঠিক আছে, এই বিন্দুগুলো যখন যোগ করবে তখন দেখবে যে এই 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 যোগ করলাম, এগুলো যোগ করলাম, এইটা যোগ করলাম, তিনটে বিন্দু একটা সরলরেখার মধ্যে এলো, আর এই বিন্দুটা একটা সরলরেখার মধ্যে আসছে না, একটু বেঁকে যাচ্ছে। একটা সরলরেখার মধ্যে এটা আর বিন্দুগুলো আসছে না, তখন আমাকে এখানে লিখতে হবে লেখচিত্রটি কি, লেখচিত্রটি রৈখিক নয়। বুঝতে পেরেছো জিনিসটা, বুঝতে পেরেছো? এবার দেখো যে আমরা স্যার এই বিন্দুগুলো থাকলে আমরা সহজে কিভাবে রৈখিক না রৈখিক নয় সেটা বুঝতে পারবো। এই বিন্দুগুলো দেওয়া আছে, এই বিন্দুগুলো দেওয়া থাকলে আমরা স্যার কি করে বুঝবো যে এটা রৈখিক হচ্ছে, এটা রৈখিক হচ্ছে না? আমরা তো স্যার বিন্দুগুলো বসিয়ে দিয়ে বুঝতে পারছি যে রৈখিক হবে না হবে না। রৈখিক হবে কি হবে না সেটা নির্ভর করবে এই জায়গাটার উপরই, এই জায়গাটার উপরই। দেখো 1 ওভারে 4 রান, তাহলে 1 ওভারে 4 রান মানে তার রান সংখ্যাটা প্রত্যেক ওভারে 4 রান করেই হবে, এরকম ধরে নিয়ে 3 ওভারে 12 হয়েছে, তাহলে 3 4 12, 5 4 20, 5 দিয়ে 4 রান করে যদি গুণ করো 20 রান হচ্ছে। আর 7 4 কত হতো, 28 হতো, তাহলে এই জায়গাটায় যদি 28 থাকতো তাহলে একটা সরলরেখার মধ্যে আসতো। ঠিক আছে, আর এখানে 28 নেই, 24 আছে, সেই জন্য দেখো বেঁকে যাচ্ছে। আগের অঙ্কটাতে ঠিক একই রকম ভাবে দুটো বইয়ের দাম ছিল 50 টাকা, তাহলে একটা বইয়ের দাম হিসাব করলে 25 টাকা হচ্ছে, 5টা বইয়ের দাম হবে নিশ্চয়ই 125 টাকা। দেখো 5টা বইয়ের দাম দেখো 125 টাকা আছে, 3টে বইয়ের দাম কত, 75 টাকা, 75 টাকা দিয়ে। 8টা বইয়ের দাম 8 25 200 টাকা, 200 টাকায় দিয়ে আছে, সেই জন্য আগেটা রৈখিক হয়েছে। তাহলে তুমি নিজেই অঙ্কটা না করেই তুমি বলে দিতে পারবে যে এটা রৈখিক হবে না রৈখিক লেখচিত্রটা রৈখিক না রৈখিক নয়, সেটা তুমি নিজে থেকেই বুঝতে পারবে। এখানে রৈখিক হয়ে যেত যদি এই 24-এর জায়গায় যদি 28 বসিয়ে দিতাম, তাহলে এটা এই লেখচিত্রটি রৈখিক হয়ে যেত। বুঝতে পারলে যে জিনিসটাকে? এরকমভাবে তোমরা বাকি অঙ্ক যেগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই করে রাখবে, কারণ তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় এগুলো তোমাদের অনেকটাই সাহায্য করবে। অবশ্যই এগুলো তোমরা প্র্যাকটিসে থাকবে। ঠিক আছে, কিন্তু এগুলো অবশ্যই তোমাদেরকে গ্রাফ পেপারে করতে হবে বিন্দুগুলোকে, আর পেন্সিল ব্যবহার করতে হবে। যখনই কোনো কিছু অঙ্কন করবে তখন কিন্তু তোমাকে পেন্সিল ব্যবহার করতে হবে, এগুলো পেন্সিল ব্যবহার করবে। ঠিক আছে, এগুলো তোমাদের দেখবে একটু বড় প্রশ্ন 3 বা 5 নম্বর যাই হোক একটা থাকবে, তো তোমরা এগুলো অবশ্যই তোমরা দেখে নেবে একবার। মূলত এগুলো 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বরেই থাকে, এগুলো তোমরা একটু করে রেখে দেবে, রেডি করে রাখবে। ঠিক আছে, আর সামনের ক্লাসে তোমাদের অন্য চ্যাপ্টার নিয়ে আবারও আলোচনায় আসবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।